বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের বিলের জগতে আবার আপনাদের স্বাগত। আজ আমরা একটু গভীরে যাব উপন্যাসের দ্বিতীয় খণ্ডের প্রথম ৫টা পরিচ্ছেদ নিয়ে। হ্যাঁ, গতবার আমরা যেখানে শেষ করেছিলাম, গোবিন্দলাল তো গৃহত্যাগী হয়েছেন, ওই ওয়েল আর ভ্রমরের সাথে সম্পর্কের টানাপোড়েনের পর। আজ দেখব তার পরের একটা বছর কি ঘটল, বিশেষ করে ভ্রমরের অবস্থাটা কি দাঁড়ালো। ঠিক। আর তার বাবা মাধবীনাথ সরকার, তার ভূমিকাটা কি? আর শেষমেশ গোবিন্দলাল আর রোহিণীর সন্ধানটাই বা কিভাবে পাওয়া গেল, এই বিষয়গুলোই দেখব। আচ্ছা। এই পর্বটা আসলে দ্বিতীয় খণ্ডের ওই ১ থেকে ৫ নম্বর পরিচ্ছেদের ঘটনাগুলো নিয়ে দেখব কাহিনীটা কিভাবে একটা নতুন দিকে মোড় নিচ্ছে, চরিত্রদের মনে কি চলছে, আর আর ঘটনাগুলো আরও জটিল হচ্ছে কিভাবে। গোবিন্দলালের এই যে না থাকা আর কোনো খবর না দেওয়া, এটা শুধু ভ্রমরকে কষ্ট দিচ্ছে তা নয়, এটা কিন্তু একটা একটা প্রতিশোধের বীজও পুঁতে দিচ্ছে। একদম। আমরা দেখেছিলাম গোবিন্দলাল কাশীতে পৌঁছেছেন মা আর অন্যদের নিয়ে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, স্ত্রী ভ্রমরের সাথে কোনো রকম যোগাযোগ রাখেননি। ওদিকে ভ্রমরও কিন্তু অভিমানে একটাও চিঠি লেখেনি। হ্যাঁ, এই যে নীরবতা, এর মধ্যেই কিন্তু অনেক ঝড় বয়ে গেছে, তাই না? অবশ্যই। চলুন সেই ঝড়ের ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করি আজ। আমাদের লক্ষ্য থাকবে ভ্রমরের কষ্টটা, তার বাবার ওই প্রতিহিংসার প্রতিজ্ঞা, আর শেষে গিয়ে ওই গোপন আস্তানা খুঁজে বের করা পর্যন্ত। ঠিক। তো প্রথম পরিচ্ছেদে আমরা দেখছি হরিদ্রা গ্রামের বাড়িতে খবর এলো যে গোবিন্দলাল কাশীতে পৌঁছেছেন নিরাপদে, কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, ভ্রমরের জন্য আলাদা কোনো চিঠি নেই। আর ভ্রমর, সেও তো অভিমান করে চিঠি লিখছে না। এই যে চুপচাপ লড়াইটা, এটা কিন্তু সাংঘাতিক, তাই না? সাংঘাতিক তো বটেই, কারণ এই যোগাযোগের অভাবটাই, এটাই তো পরে সব ঘটনার মূলে। হুম। গোবিন্দলালের দিক থেকে এই উদাসীনতা, আর ভ্রমরের দিক থেকে অভিমান, এর ফলে মানসিক দূরত্বটা বেড়েই চলল। এর মধ্যে আবার খবর এলো গোবিন্দলাল নাকি কাশী থেকে বাড়ির পথে রওনা হয়েছেন। কিন্তু ভ্রমর ঠিক বুঝতে পারল এটা আসলে শাশুড়িকে শান্ত করার চেষ্টা। উনি বাড়ি ফিরছেন না। অন্য কোথাও যাচ্ছেন। হ্যাঁ, অন্য কোথাও। এই যে অনিশ্চয়তা, এটা ভ্রমরকে আরও যেন অস্থির করে তুলল। আর এই সময়েই ভ্রমর কিন্তু চুপ করে বসে নেই, সে গোপনে রোহিণীর খোঁজ নিচ্ছে। হ্যাঁ। প্রথমে খবর পেল রোহিণী ঠিকঠাকই আছে, রান্না, খাওয়া, জল আনা এসব করছে। কিন্তু কিছুদিন পরেই আবার খবর এলো রোহিণী অসুস্থ। শূলবেদনা। তার জন্য তার কেশরে হত্যা দিতে গেছে, সেকালের বিশ্বাসে একরকম মানত আর কি। কিন্তু তারপর রোহিণী আর ফেরে না। এই ফেরে না, এটাই কিন্তু আসল পয়েন্ট। এদিকে মাস গড়িয়ে বছর হতে চলল, গোবিন্দলালও নেই। ভ্রমরের শরীর মন দুই ভাঙতে শুরু করেছে। তার মাথায় শুধু একটাই চিন্তা, স্বামী কোথায়, কেমন আছেন। এই অজানা ভয়টাই তাকে শেষ করে দিচ্ছিল। সে নিজে আর চিঠিও লিখতে পারে না। ননদের মাধ্যমে শাশুড়িকে লেখায়। শাশুড়ির উত্তর আসে, গোবিন্দলাল নাকি তীর্থে তীর্থে ঘুরছেন, প্রয়াগ, মথুরা, জয়পুর, দিল্লি, কোথাও থিতু হচ্ছেন না। কিন্তু এই উত্তরে ভ্রমরের দুশ্চিন্তা তো কমলই না, বরং বাড়ল। পরে আবার যখন খবর চাইল, শাশুড়ি লিখলেন গোবিন্দলালের আর কোনো খবরই তিনি পাচ্ছেন না, তিনি কোথায় কি করছেন কিচ্ছু জানেন না। এই চরম অনিশ্চয়তার মধ্যেই প্রথম বছরটা কেটে গেল। আর বছরের শেষে ভ্রমরের অবস্থা, সে একেবারে শয্যাশায়ী। এখানেই বঙ্কিমচন্দ্র ওই বিখ্যাত উপমাটা ব্যবহার করেন, তাই না? অপরাজিতা ফুল শুকাইয়া উঠিল। অসাধারণ উপমা। অপরাজিতা ফুল তো নীল, বিষাদের রং, আবার দৃঢ়তারও প্রতীক। সেই ফুল যখন শুকিয়ে যায়, বোঝা যায় ভ্রমরের জীবনী শক্তি কিভাবে ফুরিয়ে আসছে। এটা শুধু শরীরের অসুখ না। না না, একদমই না। এটা হলো আশার মৃত্যু, স্বপ্নের মৃত্যু। আর ঠিক এই খবরটা পেয়েই দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখি ভ্রমরের বাবা মাধবীনাথ সরকার হরিদ্রা গ্রামে এসে উপস্থিত হন। মাধবীনাথ সরকার চরিত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বয়স ৪১, দেখতে সুপুরুষ, কিন্তু লোকমুখে তার চরিত্র নিয়ে নানা কথা। কেউ বলে খুব সজ্জন, কেউ বলে সাংঘাতিক ধূর্ত আর কুটিল। তবে একটা ব্যাপারে সবাই একমত, উনি অসম্ভব বুদ্ধিমান আর চতুর। আর যারা ওনার প্রশংসাও করে, তারাও যেন একটু ভয় পায়। এই রকম একজন মানুষ যখন তার মেয়ের এই অবস্থা দেখতে এলেন, তখন কি হতে পারে? তিনি এসে মেয়ের অবস্থা দেখে একেবারে পাথর। সেই শ্যামলা প্রাণবন্ত মেয়েটা এখন একদম শীর্ণ, ফ্যাকাশে, চোখ কোঠরে ঢুকে গেছে। উফ! মেয়ের এই হাল দেখে তার মনে প্রথমে যে কষ্টটা হলো, সেটা খুব তাড়াতাড়ি বদলে গেল একটা ভয়ঙ্কর রাগে।
চোখের জল শুকিয়ে গিয়ে সেখানে যেন প্রতিশোধের আগুন জ্বলে উঠল। এখানেই মাধবীনাথের আসল চরিত্রটা বেরিয়ে আসে। উনি শুধু দুঃখে ভেঙে পড়ার লোক নন, উনি কাজের লোক, আর দরকার হলে সাংঘাতিক নির্মমও হতে পারেন। মনে মনে উনি যে প্রতিজ্ঞাটা করলেন সেটা এই অংশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, যে আমার ভ্রমণের এমন সর্বনাশ করিয়াছে, আমি তাহার এমনই সর্বনাশ করিব। এই সর্বনাশ শব্দটা এর মানে কিন্তু অনেক গভীর, তাই না? শুধু মেরে ফেলা নয়। না না, এটা হলো সামাজিক, আর্থিক, মানসিক সব দিক থেকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা। হুম। এই প্রতিজ্ঞাটাই তার পরের সব কাজের চালিকাশক্তি হয়ে দাঁড়াল। এরপর উনি নিজেকে সামলে নিলেন, ভ্রমরকে বোঝালেন, এখন আর ব্রত নিয়ম করে শরীর খারাপ করো না, আগে চিকিৎসা করা দরকার। উনি প্রস্তাব দিলেন ভ্রমরকে তার নিজের বাড়ি রাজগ্রামে নিয়ে যাবেন, ভালো করে চিকিৎসা করাবেন। ঠিক করলেন 2 দিন পরেই নিয়ে যাবেন। যাওয়ার আগে কিন্তু উনি হাল ছাড়লেন না। সেরেস্তার দেওয়ানজির কাছে একবার খোঁজ নেওয়ার চেষ্টা করলেন গোবিন্দলালের। কিন্তু দেবানজিও ওই একই কথা বললেন, বাবুর কোনো খবর নেই, কোথায় আছেন কেউ জানে না, একেবারে যাকে বলে অজ্ঞাতবাস। মাধবীনাথ বুঝলেন সাধারণভাবে এদের খোঁজ পাওয়া যাবে না। এখানেই তার ওই যাকে বলে শান দেওয়া বুদ্ধিটা কাজে লাগাতে শুরু করলেন। ঠিক। 3য় পরিচ্ছেদের শুরুতেই আমরা দেখছি মাধবীনাথের তদন্তের প্ল্যান। উনি প্রায় নিশ্চিত যে গোবিন্দলাল আর রোহিণী একসাথেই আছে। আর তার দৃঢ় বিশ্বাস উনি তাদের খুঁজে বের করবেনই। তার ওই আত্মবিশ্বাসটা ফুটে ওঠে একটা কথায়, যদি আমি তাহাদের সন্ধান করিতে না পারি, তবে বৃথারে আমার পৌরুষের শ্লাঘা করি। 18 কৌটো নিক্তি। আর 15 টাকা মাইনের এক ডেপুটি পোস্টমাস্টার, যিনি আবার তার 7 টাকার পিয়নের উপর জোর খাটিয়ে বেশ খুশি থাকেন। তখনকার দিনের গ্রামের প্রশাসনের একটা ছোট্ট কিন্তু নিখুঁত ছবি আর কি। মাধবীনাথ সেখানে গিয়ে একেবারে অন্য মানুষ, খুব বিনয়ী, ভালো মানুষ সেজে পোস্টমাস্টার ব্রাহ্মণ কিনা জেনে তাকে প্রণাম করলেন। বসার জায়গা নেই দেখেও চিন্তিত ভাব দেখালেন। হরিদাস বৈরাগী নামে পিয়নটা একটা ভাঙা টুলে বসতে দিলে মাধবীনাথ খুব চালাকির সাথে হ্যাঁ, বললেন যেন তাকে আগে কোথাও দেখেছেন, আর তামাক সেজে আনতে বলে তাকে ওখান থেকে সরালেন, অথচ উনি নিজে তামাক খান না। উদ্দেশ্য পরিষ্কার, পোস্টমাস্টারের সাথে একা কথা বলা। পিয়ন চলে যেতেই উনি আসল কথা এলেন, জিজ্ঞাসা করলেন ব্রহ্মানন্দ ঘোষের নামে কোনো চিঠি আসে কিনা। পোস্টমাস্টার প্রথমে একটু ইতস্তত করল, তারপর একটু ভাবগম্ভীর হয়ে বলল, ডাকঘরের খবর গোপন রাখা নিয়ম। মাধবীনাথ বুঝলেন সোজা কথায় কাজ হবে না। উনি প্রথমে একটু লোভ দেখালেন, বললেন, কিছু উপহার এনেছেন, ফেরার পথে দিয়ে যাবেন। পোস্টমাস্টার একটু নরম হলেন, বললেন কি কন। কিন্তু যেই আবার মাধবীনাথ চিঠির কথা তুললেন, পোস্টমাস্টার সরাসরি টাকা চেয়ে বসলেন। এইবার মাধবীনাথ তার আসল মূর্তি ধরলেন, নিজের পরিচয় দিলেন রাজগ্রামের মাধবীনাথ সরকার, যার নামডাক আশেপাশে সবাই জানে। সরাসরি হুমকি দিলেন, যদি পোস্টমাস্টার সত্যি কথা না বলে বা মিথ্যে বলে, তাহলে উনি তার ঘরে আগুন দেবেন, ডাকঘর লুট করবেন। আর আদালতে প্রমাণ করে দেবেন যে পোস্টমাস্টার নিজেই সরকারি টাকা সরাচ্ছে। আর এটাও মনে করিয়ে দিলেন যে তার অনেক লাঠিয়াল আছে। ব্যাস, এই হুমকিতে পোস্টমাস্টারের সব গাম্ভীর্য হাওয়া। সে ভয়ে কাঁপতে শুরু করল। তখন সে সব স্বীকার করল, বলল, হ্যাঁ, ব্রহ্মানন্দের নামে প্রায় প্রতি মাসেই চিঠি আসে, বেশিরভাগই রেজিস্ট্রি করা। এ রেজিস্ট্রি করাটা কিন্তু একটা বড় সূত্র, তাই না? কারণ তাহলে প্রেরকের ঠিকানা থাকতে পারে। অবশ্যই। মাধবীনাথ তখন জানতে চাইলেন কোন অফিস থেকে রেজিস্ট্রি হয়ে আসে। পোস্টমাস্টার প্রথমে মনে করতে পারল না। কিন্তু মাধবীনাথের চাপে সে পুরনো রসিদ খুঁজে বের করল। দেখা গেল শেষের দিকে সব চিঠি আসছে প্রসাদপুর নামের একটা জায়গা থেকে। মাধবীনাথ জেলার তালিকা দেখতে বললে পোস্টমাস্টার কোনো রকমে খুঁজে জানালো জেলা যশোর। কাজ উদ্ধার। মাধবীনাথ পোস্টমাস্টারকে 10 টাকার একটা নোট দিয়ে শান্ত করলেন, যদিও লোকটার চোখে মুখে তখনও ভয়। মজার ব্যাপার হলো হরিদাস পিয়নের জন্য রাখা 1 টাকাও পোস্টমাস্টার নিজেই মেরে দিল। যাই হোক, মাধবীনাথের তদন্তের প্রথম ধাপ সফল। উনি একটা নির্দিষ্ট জায়গার নাম পেলেন, প্রসাদপুর, যশোর জেলা। এটা কিন্তু বিরাট পাওয়া। 4র্থ পরিচ্ছেদে মাধবীনাথ এই সূত্রটাকে আরও পাকা করতে চাইলেন। উনি তো লোকমুখে গোবিন্দলাল আর রোহিণীর পালানোর গল্প শুনেছেনই। হ্যাঁ, তার ধারণাটা আরও জোরালো হলো যে তারা একসাথেই আছে, আর ব্রহ্মানন্দ ঘোষ যেহেতু রোহিণীর একমাত্র কাছের লোক। তাই যখন উনি জানলেন ব্রহ্মানন্দের নামে প্রসাদপুর থেকে নিয়মিত রেজিস্ট্রি চিঠি আসছে,
তার বুঝতে একটু অসুবিধে হলো না যে গোবিন্দলাল বা রোহিণী তাকে টাকা পাঠাচ্ছে। তার মানে তারা প্রসাদপুর বা তার আশেপাশেই কোথাও আছে, কিন্তু উনি শুধু অনুমানের উপর ভরসা করার লোক নন, তার চাই একেবারে পাক্কা প্রমাণ। তাই উনি আরও একটা বুদ্ধি করলেন। কাছাকাছি ফাঁড়িতে লোক পাঠিয়ে নিদ্রা সিং নামে একজন কনস্টেবলকে ডেকে আনলেন। অজুহাত দিলেন যে চোরাই মাল ধরিয়ে দেবেন। কনস্টেবল এলে তাকে 2 টাকা ঘুষ দিয়ে একটা গাছের আড়ালে এমনভাবে দাঁড় করালেন যাতে তাকে দেখা যায়, কিন্তু মনে হয় সে যেন লুকিয়ে আছে। এরপর উনি ব্রহ্মানন্দ ঘোষকে ডেকে পাঠালেন। খুব শান্তভাবে সহানুভূতির সুরে কথা শুরু করলেন। বললেন, কৃষ্ণকান্ত রায় বা তার ছেলেরা তো কেউ নেই, তাই গ্রামের মাথা হিসেবে ব্রহ্মানন্দের কোনো বিপদ হলে মাধবীনাথকেই দেখতে হবে। তারপর হঠাৎ বোমাটা ফেললেন। বললেন, পুলিশ নাকি পাকা খবর পেয়েছে যে ব্রহ্মানন্দের কাছে একটা চোরাই নোট আছে। ব্রহ্মানন্দ তো শুনে আকাশ থেকে পড়ল, সে কিছুই জানে না। মাধবীনাথ তখন বললেন, হয়তো অন্য কেউ তাকে না জানিয়ে চোরাই নোট দিয়ে দিয়েছে। আর সেই নোটটা নাকি প্রসাদপুর থেকেই এসছে। তখন উনি ইশারায় ওই গাছের আড়ালে কনস্টেবলকে দেখিয়ে বললেন, উনি আপাতত কনস্টেবলকে কিছু টাকা দিয়ে ম্যানেজ করেছেন, কিন্তু আসল কথাটা তো বলতেই হবে। ব্রহ্মানন্দ ঘোষ ভয়ে কাঁপতে কাঁপতে মাধবীনাথের পায়ে পড়ল, তাকে বাঁচানোর জন্য কাকুতি মিনতি করতে লাগল। মাধবীনাথ তখন তাকে ভরসা দেবার ভান করে বললেন, ভয় নেই, উনি নোটের নম্বর মিলিয়ে দেখবেন সেটা সত্যি চোরাই কিনা। উনি ব্রহ্মানন্দকে বাড়ি গিয়ে প্রসাদপুর থেকে আসা শেষ রেজিস্ট্রি চিঠিটা আনতে বললেন, কারণ রেজিস্ট্রি চিঠিতে প্রেরকের ঠিকানা বা অন্য সূত্র থাকতে পারে, হয়তো নোটের কথাও থাকতে পারে। ব্রহ্মানন্দ কনস্টেবলের ভয়ে একা যেতে সাহস না পাওয়ায় মাধবীনাথ নিজের একজন দারোয়ানকে সাথে দিয়ে পাঠালেন। ব্রহ্মানন্দ যখন রোহিণীর লেখা চিঠিটা নিয়ে এলো, মাধবীনাথ সেটা খুব মন দিয়ে পড়লেন। লেখক এখানে শুধু একটা লাইন লিখেছেন, সেই পত্রে মাধবীনাথ যাহা যাহা খুঁজিতেছিলেন সকলই পাইলেন। এর মানে হল তার যা যা জানার দরকার ছিল, হয়তো প্রেরকের পুরো ঠিকানা, তাদের জীবনযাত্রা কেমন চলছে বা অন্য কোনো দরকারি তথ্য, সব উনি ওই চিঠি থেকে পেয়ে গেলেন। তারপর উনি চিঠিটা ফেরত দিয়ে ব্রহ্মানন্দকে বললেন যে নোটের নম্বর মেলেনি, কোনো ভয় নেই। ব্রহ্মানন্দ হাফ ছেড়ে বেঁচে দৌড়ে পালালো। মাধবীনাথের প্ল্যান 100% সফল। উনি এখন গোবিন্দলাল আর রোহিণীর থাকা নিয়ে শুধু নিশ্চিতই নন, হয়তো তাদের জীবনযাপন নিয়েও কিছু আন্দাজ পেয়েছেন। এরপর উনি তার প্রথম কাজটা করলেন, মেয়ে ভ্রমরকে রাজগ্রামে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তার ভালো চিকিৎসার ব্যবস্থা করলেন। তারপর উনি নিজে চললেন কলকাতা, যদিও ভ্রমর মানা করেছিল। কলকাতায় গিয়ে উনি তার এক আত্মীয় নিশাকর দাসের কাছে উঠলেন। নিশাকর ছেলেটা তরুণ, বড় লোকের ছেলে, তেমন কাজকর্ম করে না। হ্যাঁ, গান বাজনা ঘুরে বেড়ানো ইনিই থাকে। মাধবীনাথ তাকে যশোরে বেড়াতে যাওয়ার প্রস্তাব দিলেন। অজুহাত দিলেন যে উনি একটা ভালো নীলকুঠি কেনার কথা ভাবছেন, নিশাকর সাথে গেলে ভালো হয়। নিশাকর তো সহজেই রাজি। এরপর মাধবীনাথ আর নিশাকর দুজনে যশোর জেলার প্রসাদপুরের দিকে রওনা দিলেন। মাধবীনাথের প্ল্যানের দ্বিতীয় পর্যায় শুরু হল। পঞ্চম পরিচ্ছেদে এসে আমরা একেবারে পৌঁছে গেলাম সেই গোপন আস্তানায়, প্রসাদপুরের সেই বাড়িতে। বঙ্কিমচন্দ্র জায়গাটার যে বর্ণনা দিয়েছেন তা এক কথায় অসাধারণ। চিত্রা নদীর ধারে খুব নির্জন একটা জায়গায় বাড়িটা। একসময় ছিল নীলকর সাহেবদের কুঠি, এখন একজন বাঙালি বাবু কিনে নতুন করে সাজিয়েছেন। চারিদিকে খুব সুন্দর দৃশ্য, কিন্তু জায়গাটা এতই নির্জন যে লেখক বলছেন তা যেন পাপেরই উপযুক্ত। এই পরিবেশ বর্ণনার মধ্যেই কেমন একটা অশুভ ইঙ্গিত আছে, তাই না? একদম। আমরা বাড়ির দোতলার একটা বিশাল সাজানো গোছানো ঘরে ঢুকি। ঘরটা দামি আসবাব, ছবি, মূর্তি, আয়নায় ভর্তি। তবে লেখক এটাও বলতে ভোলেননি যে কিছু ছবি অতি কুরুচির পরিচায়ক, অবর্ণনীয়। এই রুচির বৈপরীত্যটাও কিন্তু ভাবার মতো। সেখানে আমরা দেখি একজন দাড়িওয়ালা মুসলমান ওস্তাদ তানপুরায় সুর ভাচ্ছে, আর তার সাথে তবলায় সঙ্গত করছে এক সুন্দরী যুবতী, হাতের সোনার চুড়ি ঝমঝম করছে। দিয়ে নভেল পড়ছে আর মাঝে মাঝে খোলা দরজা দিয়ে ওই যুবতীর দিকে তাকাচ্ছে। পাঠক সহজেই বুঝতে পারে এই যুবকী গোবিন্দলাল আর যুবতী হল রোহিণী। এই বাড়িটা গোবিন্দলাল কিনেছেন এবং এখানেই তারা থাকছেন। তাদের জীবনযাত্রা বেশ বিলাসবহুল, গান বাজনা, আরামায়েশ। লেখক বলছেন গোবিন্দলালের কাছে রোহিণীর ওই চঞ্চল চাহনির আড়ালেই যেন চারপাশে প্রকৃতি সুন্দর লাগছে। আপাত দৃষ্টিতে তারা বেশ সুখী। ভালোবাসায় মগ্ন, কিন্তু এই সুখটা কি সত্যি?
ওই যে কুরুচিপূর্ণ ছবি, এই নির্জন পাপের উপযুক্ত পরিবেশ, এগুলো কি অন্য কোনো ইঙ্গিত দেয়? এই আপাত সুখের ছবিটা বেশিক্ষণ থাকেও না, হঠাৎ করেই ছন্দপতন। রোহিণীর তবলায় ভুল বোল বাজে। ওস্তাদের তানপুরার তার ছিঁড়ে যায়, তার গান গলায় আটকে যায়। একই সময়ে গোবিন্দলালের হাত থেকেও নভেলটা মাটিতে পড়ে যায়, যেন একটা অশুভ সংকেত। আর ঠিক সেই মুহূর্তে সেই আনন্দ ঘরের দরজায় এসে দাঁড়ায় একজন অচেনা যুবক, কিন্তু আমরা তাকে চিনি, সে হল নিশাকর দাস। মাধবীনাথ সরকারের পাঠানো দূত, তার এই হঠাৎ আশাটা যেন ওই আপাত সুখের বুদবুদটাকে এক মুহূর্তে ফাটিয়ে দিল। তাহলে আজকে আলোচনা থেকে আমরা কি দেখলাম সেটা একবার গুছিয়ে নেওয়া যাক। আমরা দেখলাম গোবিন্দলালের ওই 1 বছরের লম্বা অনুপস্থিতি আর যোগাযোগের অভাব কিভাবে ভ্রমরকে শরীর আর মন দুই দিক থেকেই প্রায় শেষ করে দিয়েছে। হ্যাঁ, ওই অপরাজিতা ফুল শুকাইয়ে উঠিল এর মতো অবস্থা। এই খবর পেয়ে তার বাবা মাধবীনাথ এলেন। মেয়ের দুর্দশা দেখে তার মনে দুঃখের বদলে জ্বলে উঠল প্রচণ্ড রাগ আর প্রতিশোধের প্রতিজ্ঞা। মাধবীনাথের চরিত্রটা এই অংশে সত্যি অসাধারণ। তার ওই ঠান্ডা মাথার বুদ্ধি, পরিকল্পনা করার ক্ষমতা আর দরকার পড়লে নির্মম হওয়ার মানসিকতা। পোস্ট অফিসের তদন্ত থেকে শুরু করে ব্রহ্মানন্দকে ভয় দেখিয়ে ঠকিয়ে তথ্য বের করা পর্যন্ত তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল খুব হিসেব করা এবং সফল। উনি শুধু গোবিন্দলাল আর রোহিণীর ঠিকানা প্রসাদপুর যশোর এটাই খুঁজে বের করলেন না, ব্রহ্মানন্দের মাধ্যমে তাদের নিয়মিত টাকার লেনদেনের প্রমাণও পেলেন, যেটা তাদের সম্পর্ক আর জীবনযাত্রা নিয়েও একটা ধারণা দেয়। এরপর মাধবীনাথ তার আত্মীয় নিশাকর দাসকে নিয়ে ছদ্মবেশে যশোর গেলেন এবং প্রসাদপুরের কাছে চিত্রা নদীর ধারে ওই নির্জন কিন্তু বিলাসবহুল নীলকুঠিতে গোবিন্দলাল আর রোহিণীর খোঁজ পেলেন। সেখানে তাদের আপাত দৃষ্টিতে সুখী বিলাসী জীবনের একটা ছবি আমরা দেখলাম, গান বাজনা আরাম, কিন্তু সবকিছুই যেন একটা কাঁচের দেওয়ালের মতো ভঙ্গুর। যেটা নিশাকরের আশাতে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ার জোগাড় হল। এই পর্বটা আমাদের সামনে বেশ কিছু জরুরি প্রশ্ন নিয়ে আসে, যেমন ধরুন বিশ্বাসঘাতকতার ফল, প্রতিশোধের ইচ্ছা কতটা তীব্র হতে পারে, বাইরের চাকচিক্য আর বিলাসের আড়ালে লুকিয়ে থাকা নৈতিক পতন। আর মাধবীনাথের মতো একজন মানুষের ঠান্ডা মাথায় নেওয়া প্রতিহিংসার পরিকল্পনা। ভ্রমরের মনের সবচেয়ে বড় ভয়টা সেটাই সত্যি হল। গোবিন্দলাল শুধু তাকে ছেড়েই যায়নি, রোহিণীর সাথে নতুন জীবন শুরু করেছে। মাধবীনাথ তার প্রতিজ্ঞার প্রথম অংশটা পূরণ করেছেন, তিনি তাদের খুঁজে বের করেছেন, কিন্তু তার প্রতিজ্ঞার দ্বিতীয় এবং আরও ভয়ঙ্কর অংশটা কিন্তু বাকি। যে আমার ভ্রমরের এমন সর্বনাশ করিয়াছে, আমি তাহার এমনই সর্বনাশ করিব। প্রশ্নটা হল, এই সর্বনাশ উনি কিভাবে করবেন? প্রসাদপুরের সেই বাড়িতে নিশাকরের ওই আকস্মিক প্রবেশ, এটাই কি সেই সর্বনাশের শুরু? মাধবীনাথের পর কী চাল চালবেন? তার প্রতিহিংসা কোন দিকে যাবে? এই ভাবনাটাই আমরা শ্রোতাদের জন্য রেখে গেলাম আজকের মতো।